কুকরিমুকরি বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় অবস্থিত। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস, এই কয় মাস কুকরিমুকরি ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এখানে ভ্রমণের মূল আকর্ষণ হলো এক পাশে রয়েছে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মিলনস্থল এবং অন্য পাশে রয়েছে ম্যানগ্রোভ ও অসাধারণ অপরূপ বনাঞ্চল, এবং রাতে রয়েছে নারিকেল বাগানে তাঁবুতে ক্যাম্পিং করার অসাধারণ সুযোগ। ঢাকা থেকে আমি ও আমার টোরমেট এবং বন্ধু মাহফুজকে নিয়ে চলে গিয়েছিলাম কুকরিমুকরিতে। প্রতিদিন পুরান ঢাকার সদরঘাট থেকে রোজ দুটি লঞ্চ ভোলার বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। বেতুয়াগামী যে কোনো একটি লঞ্চে উঠে রাতে নদীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে সকালে ভোলার বেতুয়া নেমে দক্ষিণ আইচা ও কচ্ছপিয়া ঘাট হয়ে সরাসরি চলে যেতে পারেন সেই অপরূপ সৌন্দর্যে ঘেরা চর কুকরিমুকরিতে এবং ঘুরে দেখতে পারেন কুকরিমুকরির অসাধারণ সৌন্দর্য ও সাথে নারিকেল বাগানে করতে পারেন তাঁবুতে ক্যাম্পিং এবং আরও করতে পারেন রাতে আপনাদের তাঁবুর পাশে বারবিকিউ। এই ভিডিওতে আমি আমাদের ঢাকা থেকে কুকরিমুকরি ভ্রমণ শেষ করে ঢাকায় ফেরার গল্প ও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিও দেখলে আপনারা চর কুকরিমুকরি ভ্রমণ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের কুকরিমুকরির উদ্দেশ্যে যাত্রাটি শুরু হয়েছিল পুরান ঢাকার সদরঘাট থেকে ভোলার বেতুয়াগামী লঞ্চে করে। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতর ঢাকা সদরঘাট থেকে বেতুয়াগামী দুটি লঞ্চ ছেড়ে যায়। আর আমরা যাত্রাটি করেছিলাম কর্ণফুলী 13 নামের এই লঞ্চটিতে করে। এই কর্ণফুলী 13 লঞ্চটি মঙ্গল শিকদার, তমিজউদ্দিন সহ আরও বেশ কয়েকটি ঘাট দেওয়ার পর সর্বশেষ গন্তব্য চরফ্যাশন অর্থাৎ বেতুয়াতে পৌঁছায়। আর যেমনটা বলছিলাম, প্রতিদিন ঢাকা সদরঘাট থেকে মোট দুটি লঞ্চ ভোলার বেতুয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে এই দুটি লঞ্চ ভোলার বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চে উঠে আমরা একটি ডাবল বেডের কেবিন নিয়ে নিই। তো আমাদের কেবিন নাম্বার হচ্ছে 367D, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কর্ণফুলী 13 লঞ্চটি কিন্তু যথেষ্ট পরিমাণ বড় এবং সুন্দর। আর আপনারা দেখতে পাচ্ছেন রাতের ব্যস্ততম পুরান ঢাকার সদরঘাটের দৃশ্য অসাধারণ। আর এটি হচ্ছে আমাদের ডাবল বেডের কেবিন। এখানে দুটি বেড রয়েছে, আর রয়েছে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা এবং পর্দাও দিয়ে দেওয়া হয়েছে। আর কেবিনটি মোটামুটি ভালোই ছিল। আপনারা যদি একান্তই বাজেট ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে ডেকেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া তুলনামূলকভাবে অনেক কম পড়বে। তবে আমরা কিছুটা কমফোর্টেবল জার্নির জন্য এই ডাবল বেডের কেবিনটি নিয়েছি। কেবিনে আমাদের ব্যাগ রেখে আমরা চলে যাই লঞ্চের ছাদে। গিয়ে আমরা বুড়িগঙ্গা নদীর ও পুরান ঢাকার অসাধারণ সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে থাকি। ঠিক রাত 8টা 22 আমাদের কর্ণফুলী 13 লঞ্চটি ভোলার বেতুয়ার উদ্দেশ্যে যাত্রা করে। লঞ্চটি 8টায় ছাড়ার কথা থাকলেও আজ 8টা 22 ছেড়ে যায়। আসলে এ লঞ্চটি ছাড়ার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে 8টা বা 8টার পরে যেই কোনো সময় লঞ্চটি ভোলার বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে। আপনারা যদি ভোলার বেতুয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 8টার আগে ঢাকার সদরঘাটে উপস্থিত থাকতে হবে। তবে আপনারা যদি আমাদের মতো কেবিন নিতে চান সেক্ষেত্রে আপনারা 7টার আগে অথবা ঠিক 7:30টার ভিতর অবশ্যই উপস্থিত থাকবেন। কেননা যদি আপনারা আগে লঞ্চে না যান সেক্ষেত্রে কেবিন পাওয়ার সম্ভাবনা কমে যাবে। লঞ্চ ছাড়ার পর আমরা লঞ্চের মাস্তুলে গিয়ে রাতের নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকি। বেশ কিছুক্ষণ সময় লঞ্চের মাস্তুলে থেকে আমরা রাতের খাবার খাওয়ার জন্য লঞ্চের কেবিনে চলে আসি।
তো আজকে আমাদের রাতের খাবারের আইটেম হচ্ছে খিচুড়ি, ডিম ভুনা, আচার এবং স্ন্যাক্সের জন্য রয়েছে কোক ও চিপস। রাতের খাবারগুলো আমরা বাসা থেকে নিয়ে এসেছি, আর প্লেট এবং টেবিল লঞ্চ থেকে প্রোভাইড করা হয়েছে। আপনারা চাইলে আমাদের মতো করে এরকম রাতের খাবার বাসা থেকে নিয়ে আসতে পারেন, কেননা লঞ্চে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। রাতের খাবার সম্পূর্ণ করে আমরা লঞ্চের ছাদে গিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করি। রাতে নদীর সৌন্দর্য সত্যি অসাধারণ লেগেছিল, সাথে ছিল পূর্ণিমার চাঁদ। এক কথায় বলতে গেলে মুহূর্তটা অসাধারণ ছিল। বেশ কিছুক্ষণ সময় লঞ্চের ছাদে নদীর সৌন্দর্য উপভোগ করে আমরা কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কেবিনে মোটামুটি ভালো একটি ঘুম দেবার পর আমরা ঠিক ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়ি এবং উঠে নদীর বুক থেকে সূর্যোদয়ের এরকম একটি সুন্দর দৃশ্য দেখতে পাই। মাশাআল্লাহ, জাস্ট অসাধারণ। আল্লাহ আমাদের প্রকৃতিকে কত সুন্দরভাবে তৈরি করেছেন সেটা নিজ চোখে না দেখলে বোঝা অসম্ভব। সময় সকাল 6টা 25 আর আমরা ভোলার বেতুয়া লঞ্চঘাটে পৌঁছে গিয়েছি। আমাদের পাশে আপনারা যেই লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি কর্ণফুলী 12। এই লঞ্চটিও ঢাকার সদরঘাট থেকে ছেড়ে এসেছে, কিন্তু আমাদের কিছুক্ষণ আগে এই লঞ্চটি ছেড়েছে আর আমরা এই লঞ্চটির কিছুক্ষণ পরে ছেড়েছি। আমরা ব্যাগটেগ গুছিয়ে নেমে পড়ি। এটি হচ্ছে ভোলার বেতুয়া লঞ্চঘাট। এখান থেকে বেলা 4টা থেকে 5টার ভিতর যে কোনো দুটি লঞ্চ ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোলার বেতুয়া লঞ্চঘাট থেকে অটোতে করে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণাইচায়। ভোলার বেতুয়া লঞ্চঘাট থেকে দক্ষিণাইচায় যেতে সময় লেগেছে আনুমানিক 1 ঘন্টার মতো। দক্ষিণাইচায় নেমে আমরা এখানের সকাল সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি হোটেলে ঢুকে সকালের খাবার সম্পূর্ণ করি। আর আমাদের সকালের খাবারের আইটেম ছিল 2টি পরোটা এবং ডাল ভাজি। সকালের নাস্তা সম্পূর্ণ করে জনপ্রতি 10 টাকা দিয়ে দক্ষিণাইচা থেকে আমরা চলে যাই কচ্ছপিয়া ঘাটে। যেতে সময় লেগেছে 20 মিনিটের মতো। চলে এসেছি কচ্ছপিয়া ঘাটে। এখান থেকে প্রতিদিন সকাল 11টায় ও দুপুর 3টায় দুটি ছোট লঞ্চ বা ট্রলার কুকরিমুকরির উদ্দেশ্যে ছেড়ে যায় এবং এখান থেকে স্পিড বোটে করেও কুকরিমুকরি যাওয়া যায়। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 200 টাকা, আর ছোট লঞ্চ বা ট্রলারে ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকা করে। বেতুয়া লঞ্চ টার্মিনাল থেকে বাইকে করেও এই কচ্ছপিয়া ঘাটে আসা যায়, তবে সেক্ষেত্রে খরচটা তুলনামূলকভাবে অনেক বেশি পড়বে। তো এটি হচ্ছে কচ্ছপিয়া থেকে কুকরিমুকরি যাওয়ার সেই ছোট লঞ্চ বা ট্রলার। এটিতে করে কচ্ছপিয়া থেকে কুকরিমুকরি যেতে সময় লাগবে 1 ঘন্টা। ঠিক সকাল 11টায় কচ্ছপিয়া ঘাট থেকে কুকরিমুকরিগামী ছোট লঞ্চ বা ট্রলার যেটাই বলি না কেন এটি কুকরিমুকরির উদ্দেশ্যে ছেড়ে যায়। সবুজে ঘেরা নয়াভিরাম সৌন্দর্যে ভরা গাছপালা, তার মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি খাল। সেই খালটি অতিক্রম করার পরে আরও বড় খাল, এরপর সে খাল অতিক্রম করে নদীর একটি অংশে ট্রলারটি পৌঁছেছে। সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত কেটেছে এই ছোট্ট লঞ্চ জার্নিতে। ঢাকা থেকে কুকরিমুকরি যাওয়া এবং আসার 70% জার্নি হবে নৌপথের জার্নি, এবং এই নৌপথের জার্নিটি অসাধারণ, কেননা নদীর খালের এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য করবে। আপনারা যদি কচ্ছপিয়া ঘাট থেকে স্পিড বোটে করে কুকরিমুকরি যান সেক্ষেত্রে আপনারা অনেক দ্রুত পৌঁছাতে পারবেন বটে, কিন্তু এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কতটুকু উপভোগ করতে পারবেন তা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। তবে আপনারা যদি আমাদের মতো করে সকাল 11টার লঞ্চ বা ট্রলারে আসেন সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে এই নদী, খাল এবং আশেপাশের মনোরম সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। এখানকার মানুষের জীববৈচিত্র্য ও প্রকৃতি এতটা সুন্দর, এখানে না আসলে আসলে বোঝা অসম্ভব।
আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা কুকরিমুকরি ঘাটে চলে আসলাম বুঝতেই পারলাম না, অর্থাৎ কখন যে 1 ঘন্টা কেটে গেল বোঝাই যায়নি। তো এটি হচ্ছে কুকরিমুকরি ঘাট। এখান থেকে স্পিড বোট এবং ট্রলার কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। কুকরিমুকরি ঘাটে নেমে আমরা অটোতে করে চলে যাই আলিমামার বাসায়। এই আলিমামার কাছ থেকে আমরা আমাদের তাঁবু সার্ভিসটি নিয়েছিলাম। আমাদের এই অটো চালক ভাইটিকে আলিমামাই পাঠিয়েছে কুকরিমুকরি ঘাটে আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কুকরিমুকরি ঘাট থেকে আলিমামার বাড়িতে যেতে আমাদের সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতো। এটি হচ্ছে আলিমামার বাড়ি, আর বাড়িটি একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত। আর এখানকার প্রাকৃতিক এবং গ্রামীণ পরিবেশ ও বাতাস এক কথায় অসাধারণ। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে মাছ ধরার জাল। আসলে এই কুকরিমুকরির প্রত্যেকটা পরিবারই একজন করে জেলে রয়েছে বলা যায়। তো এখানকার প্রত্যেকটা বাড়িতেই এরকম মাছ ধরার জাল এবং সরঞ্জাম রয়েছে। ইনি হচ্ছে আলিমামা, আজকে যিনি আমাদেরকে তাঁবু প্রোভাইড করবে আর কি। তো আমাদেরকে এই তাঁবুটা দিবেন নাকি? আচ্ছা, তো এই তাঁবুর কালারটা সুন্দর আছে। এখন দেখা যাক নারিকেল বাগানে গিয়ে আসলে আমরা কিরকম ফিল পাই। তো আলিমামা থ্যাংক ইউ আমাদের জন্য আসলে এত কিছু করার জন্য। আপনি আসলে মানে আর কি আসার পর থেকে আমাদের জন্য অনেক কিছু করতেছেন, ধন্যবাদ আলিমামা। তো আমরা এখন আছি আলিমামার বাসায়। এই যে আলিমামা আসলে মানে পুরোপুরি গ্রামীণ পরিবেশে আমরা আর কি খাওয়া দাওয়া করছি। এই যে আমার টোরমেটস মাহফুজ, কিছু বলো, এরকম মানে পরিবেশে খাচ্ছ, কিছু বলো। এটা আসলে বলে আসলে নট ওয়ার্ডে প্রকাশ করার মতো না, এত সুন্দর এনভায়রনমেন্ট প্লাস গ্রিনারি, তার মধ্যে আলিমামা আছে আমাদেরকে আরো এন্টারটেইন করার জন্য। অবশ্যই, ইভেন মানে আর কি আমরা ঢাকাতে আর কি 1 সেকেন্ডও ফ্যান ছাড়া থাকতে পারি না, কিন্তু এখানে কিন্তু আসলে কোনো ফ্যান নাই, তারপরেও কিন্তু আমাদের কোনো গরম লাগতেছে না, কোনো গরম লাগতেছে না, উল্টারও উল্টার কুল ফিল করা মানে আর কি করা হচ্ছে আর কি। তো এগুলো হচ্ছে আর কি আমাদের দুপুরের খাবারের আইটেম। তো এটা হচ্ছে আলু ভর্তা, ভাত, মুরগি, ডাল। তো আমরা এখন মানে আর কি খাওয়া দাওয়া করবো আর কি। তো আলিমামা আসলে অনেক কষ্ট করে আর কি এগুলা অ্যারেঞ্জ করছে আর কি। তো ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। আলিমামার বাড়ির ঠিক পিছনে রয়েছে আলিমামাদের একটি গেস্ট হাউস। আপনারা দেখতে পাচ্ছেন এই গেস্ট হাউসের ভিউ আর কি। তো এই টিনের ঘরটি মূলত গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসের আশেপাশে সবুজে মোড়ানো অসাধারণ প্রকৃতি রয়েছে। আর সামনে রয়েছে একটি পুকুর। এই পুকুরটি এই গেস্ট হাউসের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বলে আমি মনে করি। তো আপনারা যদি কেউ কুকরিমুকরি আসেন, চাইলে এই গেস্ট হাউসটিতে স্বল্প মূল্যে থাকতে পারেন। আলিমামার বাড়িতে মজাদার মাটির চুলায় রান্না করা দুপুরের খাবার খাওয়া শেষ করে ও আলিমামার গেস্ট হাউস ঘোরা শেষ করে আমরা আমাদের তাঁবু নিয়ে আলিমামা সহ চলে যাচ্ছি নারিকেল বাগানের উদ্দেশ্যে। আমরা নারিকেল বাগানে তাঁবু করে রাত্রি যাপন করব। শুধু আমরাই না, ঢাকা থেকে যারা কুকরিমুকরি বেড়াতে আসেন তারা আসলে এই নারিকেল বাগানেই তাঁবু করে থাকেন যদি তাঁবুতে থাকতে চান। আমরা বনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে নারিকেল বাগানে যাচ্ছি। তো যেতে যেতে বনের অসাধারণ সৌন্দর্য ও একটি অ্যাডভেঞ্চারাস ফিল পেয়েছি, যা আমাদের এই ভ্রমণের আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই কুকরিমুকরিতে প্রায় 10,000-এরও বেশি হরিণ রয়েছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হরিণেরও দেখা পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্য অতটা হয়তো ভালো নেই, তাই আমরা হরিণের দেখা পাইনি। হরিণ না দেখতে পেলেও এই বনের ভিতর দিয়ে হাঁটার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এখানে হাঁটতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়, কেননা এখানে রয়েছে প্রচুর শ্বাসমূল। অর্থাৎ এই পুরো বনাঞ্চলটাই অনেকটা বলবো না, প্রায় পুরোপুরিটাই ম্যানগ্রোভ বনাঞ্চল। তো এই ম্যানগ্রোভ বনাঞ্চলে রয়েছে অসংখ্য শ্বাসমূল, তাই সাবধানতা অবলম্বন করা ভালো। আর বলতে বলতে আমরা চলে এসেছি নারিকেল বাগানের ঠিক কাছে। আর আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি থেকে কুকরিমুকরির খুব ভালো একটি ভিউ লক্ষ্য করা যায়।
নারিকেল বাগান যেতে হলে আমাদের খালটি অতিক্রম করতে হবে। খালটি আমাদের হাতের ডান পাশে অবস্থিত, অর্থাৎ এখন আমাদের বরাবরে অবস্থিত আর কি। তো এই খালটি অতিক্রম করেই আমাদের ওপারে নারিকেল বাগানে যেতে হবে। তো এখানে বলতে মানে আমরা যে খাল অতিক্রম করব, তো অতিক্রম করার মুখে আমাদেরকে প্রচুর কাদার সম্মুখীন হতে হয়েছে। ওই দূরে আপনারা যেই নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাতে করেই আমরা নারিকেল বাগানে গিয়েছি। আর ওই পারে আপনারা যেই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই নারিকেল বাগানে অবস্থিত। আর যেমনটা বলছিলাম, এই জায়গাটা অতিক্রম করতে আমাদের প্রচুর কাদার সম্মুখীন হতে হয়। আর এ কাদাগুলো আসলে পাড়া দেওয়ার সাথে সাথেই মাটিতে ডেবে যাচ্ছিল। এর ফলে আমাদের হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছিল, কেননা আমরা আসলে এরকম পরিবেশে অভ্যস্ত না। তবে এখানকার স্থানীয় মানুষদের সাহায্যে আসলে আমাদের তেমন কোনো সমস্যাই হয়নি, তবে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। আমরা চলে এসেছি এপারে, অর্থাৎ নারিকেল বাগানে। ওপার থেকে এপারে নৌকা ভাড়া নিয়েছে 10 টাকা করে জনপ্রতি। নারিকেল বাগান পৌঁছে আমরা যে জায়গায় আমাদের তাঁবুটি স্থাপন করব, সে জায়গার উদ্দেশ্যে এগুতে থাকি। আর চারপাশের অসাধারণ সৌন্দর্য আমাদের প্রতিটা সেকেন্ডে মুগ্ধ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি তাঁবু পাতা আছে, তবে আমরা আর একটু সামনে আমাদের তাঁবুটি স্থাপন করব। আমার সামনে যে ছোট ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, ও আমাদের তাঁবুটি ক্যারি করছে। আর আমাদের পিছনে আছে আলী মামা, যার কাছ থেকে আমরা তাঁবু নিয়েছি এবং দুপুরের খাবার যার বাড়িতে খেয়েছি। তো এখানে অনেকগুলো তাঁবু রাখা আছে। আর ওখানে একটি টিউবওয়েল এবং 2টি ওয়াশরুমের ব্যবস্থা আছে। সময় পড়ন্ত বিকেল, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। আর এই সময়টায় কুকরিমুকরি তার অপার সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়, যার সৌন্দর্যে আমরা প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছিলাম। এক সময় এ দ্বীপটায় প্রচুর কুকুর এবং ইঁদুর বসবাস করত। কুকুরকে বলা হয় কুকরি এবং ইঁদুরকে বলা হয় মুকরি। সে থেকে এ দ্বীপটির নাম কুকরিমুকরি হয়েছে। তবে এখন মুকরি অর্থাৎ ইঁদুরের তেমন কোনো উপদ্রব নেই বললেই চলে, তবে কুকরি অর্থাৎ কুকুরের মোটামুটি ভালোই উপদ্রব আছে বলা যায়। আমরাও বেশ কয়েকটা কুকুর এখানে দেখেছি। আসলে বিকেল যত গভীর হচ্ছে, কুকরিমুকরির সৌন্দর্য যেন ততই বৃদ্ধি পাচ্ছে। আপনাদেরকে আমি সেই সৌন্দর্য কিছুটা হলেও দেখাতে পেরেছি বলে মনে করি। আপনারা দেখতে পাচ্ছেন কুকরিমুকরি কতটা সুন্দর। তো এখানে আমরা আমাদের তাঁবুটি স্থাপন করছি। আমরা ধারণা করেছি এখান থেকে হয়তো আমরা কুকরিমুকরির একটি ভালো ভিউ পাবো। আপনারা যদি কুকরিমুকরি আসেন এবং আলী মামা বা যে কারো কাছ থেকে তাঁবু ভাড়া নেন না কেন, আপনারা যেখানে বলবেন ওনারা সেখানেই আপনাদের তাঁবুটি স্থাপন করে দিবেন। অর্থাৎ আপনাদের পছন্দের অনুযায়ী বা পছন্দ মতো জায়গাতেই ওনারা আপনাদের থাকার জন্য তাঁবুটি প্রস্তুত করে দিবে। তো এই যে আমাদের তাঁবুটি প্রস্তুত হয়ে গেছে, এই তাঁবুতেই আমরা রাত্রি যাপন করব। আর যেমনটা বলছিলাম, তাঁবুর কালারটিও আমাদের কাছে অসাধারণ লেগেছে। আর এ তাঁবুর চারদিক দিয়েই চেনের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনারা দুদিক দিয়ে ঢুকতে এবং প্রবেশ করতে পারবেন এবং 2টা দিক জানলা হিসাবে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, রাতে ঘুমানোর সময় অবশ্যই চতুর্দিক লাগিয়ে ঘুমাতে হবে। তাঁবু স্থাপন পর্ব শেষ করে আমরা একটু বনের ভিতর দিকে গিয়েছিলাম। আর এই বনের যত ভিতরেই যান না কেন, ততই আপনাদের সঙ্গী হবে নীরবতা। অর্থাৎ এই বনের ভিতরটা অনেকটা, অর্থাৎ বলতে গেলে পুরোপুরিটাই নীরব। সময়টা বিকেলের একদম শেষ ভাগ। সূর্যটা বলতে গেলে পুরোপুরি অস্ত যাওয়ার মুখে। আর এই সময়টাতে কুকরিমুকরি তার অপরূপ নতুন আরেক সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আর আমরা সেই সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে থাকলাম। বলতে গেলে প্রত্যেকটা সেকেন্ডই আমরা এখানকার সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করতেছিলাম। আজ অনডে থাকার কারণে এখানে পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে একটু কম, তবে
যদি অফ ডে থাকে অর্থাৎ শুক্র এবং শনিবারে এখানে প্রচুর পরিমাণ পর্যটকদের সমাগম ঘটে। এই কুকরিমুকরিতে ট্যুরিস্ট সিজন হলো নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ এই সময়টায় নারিকেল বাগানে তাঁবুসহ কুকরিমুকরি ভালোভাবে ঘুরে দেখা যায়। আর মার্চের পর থেকে বৃষ্টি এবং এরপরে বর্ষাকাল শুরু হওয়ার কারণে এখানে মানে ঘুরে তেমন একটা মজা পাওয়া যায় না। তবে বর্ষাকালেও অনেক ট্যুরিস্ট ইদানিং ঘুরতে আসে। তবে রাতে যদি আমাদের মতো করে নারিকেল বাগানে ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই কুকরিমুকরি ভ্রমণ হবে একদম উপযুক্ত সময়। বিকেলে কুকরিমুকরির অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো টেরই পেলাম না। সন্ধ্যা ঘনিয়ে সময়টা যত রাতের দিকে যাচ্ছিল আকাশে থাকা পূর্ণিমার চাঁদটা যেন আলো দেওয়ার দায়িত্ব নিয়েছে পুরো নারিকেল বাগানে, অর্থাৎ এই পূর্ণিমার চাঁদের আলোয় পুরো নারিকেল বাগানটাই যেন আলোকিত হয়ে গিয়েছে। ক্যামেরাতে হয়তো চাঁদের আলো ঠিক সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এই চাঁদের আলোতে কিন্তু আমরা ভালো মতোই চলাচল করতে পারছি। সন্ধ্যা নামার সাথে সাথেই কুকরিমুকরিতে ক্যাম্পিং করতে আসা পর্যটকগণেরা তাদের তাঁবুর সামনে ক্যাম্প ফায়ার করেছে। আসলে কোথাও ক্যাম্পিং করতে গেলে ক্যাম্প ফায়ার করাটা যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। সময় রাত 9:12। আর জোয়ারের পানি অনেকটা কাছে চলে এসেছে। আপনারা যদি আমাদের মতো বা বাকিদের মতো নারিকেল বাগানে ক্যাম্পিং করেন সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশন দিব যে একটু ভিতরের দিকে আপনাদের টেন্টটি স্থাপন করার জন্য, কেননা তাহলে আপনারা রাত্রে ঠিক এরকম সময় পানির সম্মুখীন হতে পারেন। আমরা যেই পথ দিয়ে বিকেলে বা সন্ধ্যার আগে পর্যন্ত হাঁটাহাঁটি করেছি সেই পথটিতেও এখন জোয়ারের পানি চলে এসেছে। এই জোয়ারের পানির কারণে যদি আপনারা সামনে ক্যাম্পিং করেন তাহলে আপনাদের অনেক প্রকার অসুবিধা হতে পারে। রাত 10টার কিছুক্ষণ পরে বারবিকিউর জন্য মারিনেট করা মুরগি আলিমামা আমাদের সামনে নিয়ে এসেছে, আর আমাদের সামনে লাইভ বারবিকিউ করা হচ্ছে। আপনারা যদি আমাদের মতো করে নারিকেল বাগানে ক্যাম্পিং করেন এবং বারবিকিউ করতে চান সেক্ষেত্রেও আপনারা এরকম লাইভ বারবিকিউ উপভোগ করতে পারবেন। তবে যদি আপনারা রাতে বারবিকিউ করতে চান তাহলে যার কাছ থেকে তাঁবু নেবেন ওনাদের দুপুর টাইমে জানিয়ে দেওয়া ভালো। দুপুর টাইমে যদি না জানান বিকেলের মধ্যে অবশ্যই জানাতে হবে। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ আর নিচে আমাদের টেন্ট ও লাইভ বারবিকিউ, আর নেটওয়ার্কবিহীন একটি রাত অতিবাহিত হচ্ছে। সব মিলিয়ে জীবনের অন্যতম কিছু স্মরণীয় মুহূর্ত কাটছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেন্টের বাইরে ক্যাম্পফায়ারের জন্য আগুন জ্বালানো হয়েছে। আসলে এই আগুনটি সন্ধ্যার পরপরই আমরা জ্বালিয়ে দিই, এখনও জ্বলছে। আর যেমনটা বলছিলাম এখানে প্রচুর পরিমাণ গাছপালা ও কাঠ থাকার কারণে টেন্টের বাইরে ক্যাম্পফায়ার করতে কোনো অসুবিধাই নেই। রাতে বারবিকিউ ও রুটি খাওয়া শেষ করে আমরা টেন্টে ঘুমিয়ে পড়ি পরদিন সকালের কুকরিমুকরির ভোরের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। শুভ সকাল কুকরিমুকরি, মাত্রই আমাদের ঘুম ভাঙল। আর এটি হচ্ছে টেন্টের ভিতর থেকে নারিকেল বাগানের ভিউ। মাশাআল্লাহ, এখনও সূর্য উঠেনি। ভোরের এই অসাধারণ দৃশ্য, সাথে শীতের তীব্র বাতাস, সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত। আপনারা যদি নারিকেল বাগানে ক্যাম্পিং করেন তাহলে আমি সাজেস্ট করব পরদিন খুব ভোরে উঠার জন্য, কেননা এখানকার ভোরের সৌন্দর্য অসাধারণ। ঘড়ির কাঁটায় সময়টা 5:42। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি কুকরিমুকরির সকালের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। আর এই গোলাপি কালারটা হচ্ছে আমাদের টেন্ট। এখানে আমরা গতকাল রাত্রি যাপন করেছিলাম। আর আমাদের পাশে আরও একটি ছোট্ট টেন্ট রয়েছে, এখানে একজনই ছিলেন। আর আপনারা দেখতে পাচ্ছেন সকালের কুকরিমুকরির অসাধারণ সৌন্দর্যের ভিউটা। যারা নারিকেল বাগানে টেন্ট করেছেন তার মধ্যে
90% মানুষই এখন ঘুমে আছে। আর আমরা মনে হয় প্রথম যারা নারিকেল বাগানে ক্যাম্প করে এত সকালবেলা ঘুম থেকে উঠেছি। খুব ভালো লাগছে, নিরিবিলি শুনশান প্রকৃতি। উল্লেখ্য এখানে ফ্রেশ হওয়ার জন্য 3টি ওয়াশরুম ও একটি টিউবওয়েল রয়েছে। তাই আপনারা যদি নারিকেল বাগানে ক্যাম্প করেন আমি সাজেস্ট করব আমাদের মতো করে এরকম সকাল সকাল উঠে ফ্রেশ হওয়ার জন্য। তা না হলে আপনারা ট্যুরিস্ট সিজনে যদি নারিকেল বাগান ক্যাম্প করতে চান সেক্ষেত্রে অনেকটা বিড়ম্বনায় পড়তে পারেন। আমরা ফ্রেশ হয়ে আকাশের দিকে তাকাই এবং দেখি পূব আকাশে সূর্য অনেকটা উঠে গিয়েছে। কুকরিমুকরি থেকে এরকম অসাধারণ সূর্যোদয় দেখতে পেরে আমরা সত্যি অসাধারণ ফিল করছি। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা নিজ চোখে না দেখলে বোঝা অসম্ভব। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমরা এখন সকালবেলা এই শুনশান নীরব প্রকৃতির মাঝে কুকরিমুকরির একদম শেষ প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে হাঁটাহাঁটি করছি। আর এই যে আপনারা সামনে পানি দেখতে পাচ্ছেন, আসলে রাত্রে কিন্তু এগুলো পুরোটাই পানির নিচে ছিল আর কি। কিন্তু আমরা যখন গতকাল বিকেলে এই নারিকেল বাগানে এসেছিলাম তখন কিন্তু কোনো পানির অস্তিত্বই ছিল না। অস্তিত্ব ছিল না বলতে এই জায়গায় কোনো পানির অস্তিত্ব ছিল না, একদম দূরে পানি ছিল আর কি। কিন্তু রাতের বেলা জোয়ার চলাকালীন সময় আসলে এগুলো পুরোটাই পানির নিচে চলে যায়। তো এখন আসলে মানে ভাটা চলায় পানির পরিমাণ কিছুটা কম আর কি। কম বলতে এখন আসলে অনেকটাই কম। তো আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই নীরব সৌন্দর্যে ভরা প্রকৃতি দেখতে দেখতে। আর সময় যত গড়াচ্ছে পূব আকাশে সূর্য উদয়টা দেখতেও অসাধারণ লাগছে। আর নিচে আসলে অনেকটা কাদার সৃষ্টি হয়েছে, কেননা এই জায়গাটা আসলে অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে এখানে কিছুটা কাদার সৃষ্টি হয়েছে বটে, তবে আমাদের হাঁটতে কোনো প্রকার অসুবিধাই হচ্ছে না। এই হামকটা আমাদের টেন্টের পাশেই টানানো ছিল। যেই ভাইয়া আমাদের টেন্টের পাশে ক্যাম্প করেছেন উনি এই হামকটি টানিয়ে দিয়েছেন। এই হামকে আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে ছুটে যাচ্ছি কুকরিমুকরির নারিকেল বাগানের একদম শেষ প্রান্তের উদ্দেশ্যে। আমরা যতই কুকরিমুকরি নারিকেল বাগানের সামনে এগিয়ে যাচ্ছি ততই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হচ্ছি। আমার সামনে যেই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমাদের রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এই গাছগুলো ঘূর্ণিঝড় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে হেলে পড়ে গিয়েছে। আর প্রতি বছর পর্যটন মৌসুমে আমাদের মতো করে অনেকে এখানে ক্যাম্পিং করতে আসে। আর ক্যাম্পিংয়ের পাশাপাশি এখানে ক্যাম্প ফায়ারও করা হয়ে থাকে। আর এই ক্যাম্প ফায়ারের জন্য এখানকার পড়ে থাকা গাছপালার ডাল অনেক উপকার করে। আসলে এক কথায় বলতে ছবির মতো সুন্দর কুকরিমুকরির এই নারিকেল বাগান। আমরা যতই সামনের দিকে এগোচ্ছি ততই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে, যেমনটা বললাম। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা সামনে চলে এসেছি। আর এই সামনে এসে আমরা দুটি টেন্ট দেখতে পেলাম। আসলে আমরা এখন যে জায়গায় আছি সেটা কিন্তু অনেক আর কি সামনে। এখানে আসলে আশেপাশে কোনো টেন্ট নেই, শুধু এই দুইটা টেন্ট ছাড়া। আর এই দুইটা টেন্ট কিন্তু একদম মানে আর কি যেটা বলে যে মানে বনের একদম ঠিক সামনে অবস্থিত আর কি, যেমনটা মানে আর কি আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে সামনের ভিউ, তো এখানে আসলে মানে আর কি কোন দুইজন বা কারা ক্যাম্প করেছে আমাদের আসলে জানা নেই। কিন্তু এই জায়গাতে আসলে এই দুইটা ক্যাম্প ছাড়া আর কোনো আসলে ক্যাম্প নেই আর কি। আর জায়গাটা আর কি পুরোপুরি শুনশান নীরব অবস্থায় আছে আর কি বর্তমানে। তো আমার ডান পাশে আর কি মানে গভীর এবং সুন্দর বনাঞ্চল যাকে বলে আর কি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিউ, আসলে মানে এখানকার ভিউ কতটা সুন্দর। আসলে যেমনটা বলছিলাম যে আমরা যতই সামনে যাচ্ছি ততই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। আসলে আমাদের জায়গায় যে কেউই এখানে আসুক না কেন, ওনারা যদি আসলে আমাদের মতো করে এভাবে সামনে আসে নারিকেল বাগানের মানে সামনের দিকে আগায়, তাহলে আমি মানে আসলে আমরা মনে করি যে ওনারা আসলে সবাই আর কি মুগ্ধ হবে। তো বর্তমানে আপনারা স্ক্রিনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে আসলে আমরা দুইজন বাদে কোনো পর্যটকই আসলে নেই। তো
এতক্ষণ আমরা যে জায়গায় মানে আর কি যে জায়গা দিয়ে এসেছিলাম সেই জায়গায় আর কি 1-2 জন হলেও ছিল, বা একটা বনের ভিতর আমরা 2টা টেন্টও দেখতে পেয়েছিলাম, কিন্তু এই জায়গাতে আসলে কোনো প্রকার টেন্টও নেই এবং কোনো প্রকার মানে পর্যটক বা কোনো প্রকার মানুষের আনাগোনা নেই, শুধুমাত্র আমরা 2 জন ছাড়া। আর যেমনটা বলছিলাম যে এখানে আর কি কোনো প্রকার নেটওয়ার্কও নেই। যদি এখানে কারো গ্রামীণ সিম থাকে বা আপনারা যদি এখানে গ্রামীণ সিম নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা ফোনে জাস্ট কথা বলার জন্য একটু নেটওয়ার্ক পেতে পারেন, তবে সেক্ষেত্রেও আপনারা অনেক বিড়ম্বনায় পড়বেন, কেননা এখানে কথা বলার জন্য যে নেটওয়ার্ক প্রয়োজন সেটিও মানে আর কি তুলনামূলকভাবে যথেষ্ট নেই। কল কেটে যায় বা কল ঢুকে না, এরকম হয়। আর অন্যান্য সিম যেমন টেলিটক, রবি, এয়ারটেল এগুলোতে আসলে কোনো প্রকার নেটওয়ার্কই নেই। শুধু নারিকেল বাগান না, আসলে আমার যে টেলিটক সিমটা ছিল সেটি আর কি কচ্ছপিয়া ঘাট থেকে ডিজেবল হয়ে গেছিলো আর কি। তো আর কি পুরোপুরি নেটওয়ার্কের বাইরে এরকম সুন্দর একটি সকাল, এরকম নির্জন একটি জায়গা এবং খুব সুন্দর একটি প্রকৃতি আমরা উপভোগ করতে পারছি। এর জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞ। আমরা এখন আছি একদম কুকরিমুকরির শেষ প্রান্তে। আসলে এটিকে শেষ প্রান্ত বলা যায় না, কিন্তু তারপরেও এটিকে শেষ প্রান্ত বলতে হচ্ছে, কারণ এর বাইরে আসলে মানে আর কি যাওয়াটা মুশকিল। আমার সামনে আপনারা মানে আর কি যে ভিউটি দেখতে পাচ্ছেন আর কি, তো সেইটার সামনে আসলে মানে অতিক্রম করাটা মানে অনেকটা মুশকিল বলা যায়। তো এটাই আর কি অফিসিয়ালিভাবে কুকরিমুকরির একদম শেষ প্রান্ত আর কি। তো ওই যে একটা মাছ ধরার ট্রলার যাচ্ছে, আর সূর্য খানিকটা মানে আর কি উঠে গিয়েছে আর কি। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো এটি হচ্ছে কুকরিমুকরির আর কি ভিউ। তো এটা হচ্ছে সেই বন, যে বনের সামনে আসলে সবাই ক্যাম্পিং করে, কিন্তু আমরা এখন যে সাইডে আছি এখানে আসলে কোনো ক্যাম্পিং নেই আর কি। যেমন মানে আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মানে আর কি দূর দূরান্তে কোনো আসলে টেন্ট নেই, কারণ এই অঞ্চলগুলোতে আসলে মানুষজন মানে আর কি ক্যাম্পিং করেই না বললে চলে আর কি। তো আমরাই আসলে 2 জন এখানে আসছি আর কি। তো মানে আর কি আমাদের আশেপাশে আর কি ওকে আসলে দেখতেছি না। তো এটাই আর কি অফিসিয়ালিভাবে কুকরিমুকরির শেষ প্রান্ত। দেখুন, হ্যাঁ এখান থেকে তো আসলে কাদামাটি, হ্যাঁ এখান থেকে আসলে কাদামাটি, সো একটুকু আর কি যাওয়াটা খুব মুশকিল, যাওয়া যাবেই না। তো এই যে পা মানে আসলে ডেবে যাচ্ছে, আপনাদেরকে আসলে মানে আর কি দেখানোর চেষ্টা করতেছি। তো জাস্ট মানে আর কি অসাধারণ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, মানে এটা হ্যাঁ মাশাআল্লাহ, এটা আসলে মানে না দেখলে আর কি বোঝা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের টেন্টের সামনে থেকে নারিকেল বাগানের একদম শেষ প্রান্তে যেতে সময় লেগেছে আধা ঘন্টারও বেশি। তো সকাল সকাল এরকম আধা ঘন্টারও বেশি হাঁটাহাঁটি করে এত সুন্দর প্রকৃতি দেখতে পেরে আমরা সত্যি আনন্দিত। টেন্ট থেকে আমরা আমাদের ব্যাগ নিয়ে চলে যাই নারিকেল বাগানের একমাত্র হোটেলে। গিয়ে আমরা আমাদের সকালের নাস্তাটি সম্পূর্ণ করি। আর আমাদের সকালের নাস্তার আইটেম ছিল পরোটা, ভাজি। এখানকার পরোটাটা আসলে অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয়েছে এবং পরোটাটা আর কি আমাদের কাছে পার্সোনালি ভালো লাগেনি, অন্যদের কাছে ভালো লাগতেও পারে। আর এই হোটেল থেকে এরকম একটি সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আসলে এই হোটেলটি মানে আর কি পুরোপুরি অস্থায়ীভাবে তৈরি করা আর কি, শুধুমাত্র মানে ডেকোরেশনের কাপড় দিয়ে তৈরি করা। আর যেমনটা বলছিলাম যে এই নারিকেল বাগানে শুধুমাত্র এই একটি খাবার হোটেল আছে, তাই এখানকার ট্যুরিস্টরা মানে এখানে যারা আসলে ক্যাম্পিং করতে আসে ওনাদের এই একটা হোটেলের উপরেই ডিপেন্ড করে থাকতে হয়। মোটামুটি মানের একটি সকালের নাস্তার পর্ব সেরে আমরা চলে যাই নারিকেল বাগান ঘাটে। নারিকেল বাগান ঘাট থেকে এই মাছ ধরার ট্রলারে করে আমরা চলে গিয়েছিলাম কচ্ছপিয়া ঘাটে। আমরা ছিলাম 2 জন এবং আমাদের সাথে ছিল 6 জনের একটি ট্যুর গ্রুপ। তো যেই 6 জনের ট্যুর গ্রুপ ছিল ওনারা আমাদের পাশেই টেন্ট করেছেন। ওনারা 6 জন মূলতই মাছ ধরা ট্রলারটি রিজার্ভ করেছে। এরপরে আমরা যুক্ত হই। মোট আমরা 8 জন এই মাছ ধরার ট্রলারে করে নারিকেল বাগান থেকে কচ্ছপিয়া ঘাটে গিয়েছিলাম। আপনারা যদি অন সিজনে নারিকেল বাগান ক্যাম্পিং করেন সেক্ষেত্রে এরকম 6-7 জনের গ্রুপ হয়তো পেয়ে যাবেন, যারা মাছ ধরা ট্রলারে করে নারিকেল বাগান থেকে কচ্ছপিয়া ঘাটে যায়। চাইলে
উনাদের সাথে যুক্ত হতে পারেন, বা আপনারা যদি সংখ্যা এরকম 6 জন বা 7 জনের গ্রুপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারাই একটি এরকম মাছ ধরার ট্রলার রিজার্ভ করে নিতে পারেন। এই মাছ ধরার ট্রলারে নারিকেল বাগান থেকে কচ্ছপিয়া ঘাট যেতে ভাড়া পড়েছে জনপ্রতি 200 টাকা করে। কিন্তু আমরা এখানে যেভাবে এসেছিলাম সেভাবে যদি ফিরতে যেতাম সেক্ষেত্রে ভাড়া 250 টাকা পড়তো, অর্থাৎ আমাদের 50 টাকা সেভ হয়েছে। ওই দূরে আপনারা টেন্টগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই আমরা রাতে ক্যাম্পিং করেছিলাম। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল দিয়ে আমাদের মাছ ধরার ট্রলারটি কচ্ছপিয়া ঘাটের উদ্দেশ্যে যেতে থাকে। আর যেতে যেতে এই নৌ জার্নিটায় আমরা নদীর সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করি। আসলে কুকরিমুকরির এই পুরো জার্নিটার 90 কি 80% আসলে নৌ জার্নি। তবে এই নৌ জার্নিটা আমাদের কাছে অনেক বেশি উপভোগযোগ্য মনে হয়েছে। স্পেশালি আমি এর আগে কখনো মাছ ধরার ট্রলারে উঠিনি, এটাই আমার প্রথমবার। আর এই প্রথমবারের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। এরকম মাছ ধরার ট্রলারে করি জেলেরা নদী এবং সাগর থেকে মাছ ধরে, এবং তারা 2 থেকে 3 দিনের জন্য বা তারও বেশি সময়ের জন্য এরকম নৌকাতে করে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে থাকে। নারিকেল বাগান ঘাট থেকে কচ্ছপিয়া ঘাটে এই মাছ ধরার ট্রলারে করে যেতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টারও একটু বেশি। কিন্তু নদীর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এইটুকু সময় পার হয়ে গেল আমরা টেরই পাইনি। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আঁকি দিবানিশি মন চায় রে বান্ধা তরে রাখি রে আমার সোনার ময়না পাখি। নদীর অপার সৌন্দর্য ও নদীর পাড়ের মানুষের জীবনযাপনের চিত্র দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কচ্ছপিয়া ঘাটে। কচ্ছপিয়া ঘাট থেকে একটি সিএনজি নিয়ে আমরা চলে যাই চরফ্যাশন বাজারে। চরফ্যাশন বাজারে পৌঁছে আমরা দেখা পাই ভোলার চরফ্যাশনের বিখ্যাত সেই জ্যাকব টাওয়ারের। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত 16 তলা বিশিষ্ট এই টাওয়ারের উপর থেকে আশেপাশের 100 বর্গ কিলোমিটারের একটি ভিউ দেখতে পাওয়া যায়। এ টাওয়ারটির ধারণ ক্ষমতা 500 জন। টাওয়ারটির ঠিক সামনেই রয়েছে একটি সুন্দর লেক ও রয়েছে একটি শহীদ মিনার। দুপুর হয়ে যাওয়ায় আমরা চরফ্যাশন বাজারের আল করিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে আমাদের দুপুরের খাবার সম্পূর্ণ করি। আর আমাদের দুপুরের খাবারের আইটেম ছিল সাদা ভাত, মুরগি এবং ডাল। খাবারের মান মোটামুটি ভালোই ছিল, তবে ডালটা একটু বেশি পাতলা বলে মনে হয়েছে আমার কাছে। দুপুরের খাবার শেষ করে আমরা রাতের খাবার এই হোটেল থেকেই পার্সেল নিয়ে যাই। এরপর একটি অটো নিয়ে চলে যাই ভোলার বেতুয়া লঞ্চঘাটে, যেই লঞ্চঘাট দিয়ে আমরা এই ভোলা জেলায় এসেছিলাম। বেতুয়া লঞ্চঘাটে এসে দেখি টিপু 13 এবং টিপু 14 নামে ঢাকাগামী 2টি লঞ্চ এখানে রয়েছে। আর যেমনটা বলছিলাম, প্রতিদিন 2টি করে লঞ্চ এই বেতুয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর লঞ্চে প্রবেশ করে আমরা 2 জন এই কেবিনটি নিয়ে নেই। এই কেবিনের ভাড়া পড়েছে টোটাল 2200 টাকা। আসলে এই কেবিন নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট ছিলাম না, কারণ আমাদের কাছে মনে হয়েছে এই কেবিন কখনোই 2200 টাকার কেবিন নয়। শুক্রবার থাকায় লঞ্চে যাত্রীদের অতিরিক্ত চাপ ছিল, এর জন্য এই কেবিনটি আমাদের থেকে 2200 টাকা নেওয়া হয়েছে। তবে যেমনটা বলছিলাম, এটি আমাদের কাছে অতিরিক্তর চেয়ে অতিরিক্ত বেশি বলে মনে হয়েছে। ঠিক বিকেল 4টায় আমাদের লঞ্চটি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর সেই সাথে শেষ হয় আমাদের চর কুকরিমুকরি ভ্রমণ। সবকিছু ঠিক থাকলে ঠিক সকাল 6টা বা এর আশেপাশের সময়ে আপনারা পৌঁছে যাবেন ঢাকার সদরঘাটে।
আমাদের কুকরিমুকরি ভ্রমণের সকল খরচের বিস্তারিত আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আশা করি আপনারা এটি দেখলে উপকৃত হবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।